সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হন্টেড ফ্রেমস, যেখানে প্রতিটি ফ্রেমের ভিতরে লুকিয়ে আছে এক নতুন আতঙ্ক। রাত গভীর হলে চাঁদনেশ্বর নদীর ধারে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। হাওয়া বইলে ভাঙা দেউলের ভিতর থেকে মাঝে মাঝে শোনা যায় কারোর কান্না, আর কখনো যেন কেউ গুনগুন করে, ও নদী, আমার প্রাণ নিয়ে যাস না। কেউ বলে ওখানে একসময় এক ভয়ঙ্কর তান্ত্রিক সাধনা হতো, আবার কেউ বলে দেবীর ক্রোধে সেই সাধক পাথর হয়ে গেছে। আজও নদীর বাঁকের ওই পুরনো দেউলটার দিকে কেউ যেতে চায় না, কারণ সেখানে গেলে ফিরে আসে না কেউই মানুষ হয়ে। আজকের গল্প নদীর বাঁকের দেউল। একটা নদী, একটা অভিশাপ, আর এক যুবকের সত্য অনুসন্ধান, যার শেষটা হয়তো মৃত্যু নয়, তারও ভয়ানক কিছু। চলুন শুরু করা যাক আজকের ভয়াবহ কাহিনী, নদীর বাঁকের দেউল। দুপুরের রোদে ঝলসে উঠছে ধান ক্ষেতের মাটি। একটা লোকাল ট্রেন ধীরে ধীরে এসে থামল চাঁদনেশ্বর স্টেশনে। স্টেশনটা যেন সময়ের বাইরে পড়ে আছে। ফাটা প্ল্যাটফর্ম, খসে পড়া নাম ফলক আর ধুলোয় ভরা বাতাস। ট্রেন থেকে নেমে পড়ে অর্ণব চক্রবর্তী। হাতে ক্যামেরা, কাঁধে ব্যাগ, চোখে কৌতূহলের ঝিলিক। কলকাতার এক নামী ম্যাগাজিনের সাংবাদিক সে। অদ্ভুত আর অচেনা কাহিনীগুলোর সন্ধানেই তার বাঁচা। চায়ের দোকানে গিয়ে এক কাপ চা নেয় সে। বৃদ্ধ দোকানদার জিজ্ঞাসা করে, বাবু, কোথায় যাবেন? অর্ণব বলে, দেউলতলা নামের একটা গ্রাম খুঁজছি, শুনেছি এখানে কাছেই নদীর ধারে। বৃদ্ধ চুপ করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ফিসফিস করে বলে, দেউলতলায় যাচ্ছেন? ওই বাঁকের দেউলে যাবেন না বাবু, ওখানে নদীর সঙ্গে মানুষ যায় কিন্তু আর ফেরে না। অর্ণব হেসে বলে, ভূতের গল্পে ভয় পেলে সাংবাদিক হওয়া যায় না কাকু। বৃদ্ধ কিছু বলে না, শুধু মুচকি হাসে। চা শেষ করে অর্ণব বেরিয়ে পড়ে। এক হাতে সাইকেলের হ্যান্ডেল, অন্য হাতে নোটবুক। তার চোখে একটাই প্রশ্ন, নদীর বাঁকের দেউলটা আসলে কি রহস্য লুকিয়ে রেখেছে। চাঁদনেশ্বর স্টেশন থেকে দেউলতলা গ্রাম প্রায় ৩ কিলোমিটার দূরে। রাস্তা জুড়ে ধুলো, দুই ধারে তাল গাছ আর বেলফুলের গাছ। দূরে দেখা যাচ্ছে নদী, কংসাবতী। তার নরম ঢেউ নীল কুয়াশায় মিশে গেছে। অর্ণব গ্রামের ঢোকার সঙ্গে সঙ্গেই টের পেল যে গ্রামের মানুষজন যেন তাকে অদ্ভুত চোখে দেখছে। কেউ গরু বেঁধে থেমে গেল, কেউ কলসি নামিয়ে ফিসফিস করছে। এক তরুণ ছেলে তার এগিয়ে আসে। গায়ের রং কালছে, পরনে গামছা, বয়স হবে 20-21। আপনি দেউলের দিকে যাচ্ছেন বাবু? হ্যাঁ, শুনেছি ওখানে এক পুরনো মন্দির আছে। ছেলেটি একটু দ্বিধা করে বলল, ওটা মন্দির নয়, এখন ওটা অভিশপ্ত জায়গা। অর্ণব ধেগে ফেলল, কেন রে, ভূত থাকে নাকি ওখানে? ছেলেটি থমথমে গলায় বলল, রাতে নদীর দিক থেকে এক মেয়ের গান ভেসে আসে বাবু। যে সেই গান শোনে সে সকালে আর চোখ খোলে না। অর্ণব অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সেই গান শুনেছ? ছেলেটি কেঁপে উঠে মাথা নাড়ে, না বাবা, বাবা শুনেছিল, তারপর সকালে তাকে পুকুরে ভাসতে দেখা যায়। অর্ণব চুপ করে যায় কিছুক্ষণ। তার পেশাগত কৌতূহল তখন ভয়কে ছাপিয়ে উঠেছে। তোমার নাম কি? বাপ্পা। তুমি আমায় কাল দেউলটা দেখাতে পারবে? সকাল হলে যাব, কিন্তু রাতে নয় বাবু, রাতে দেবী জেগে ওঠেন। অর্ণব আকাশের দিকে তাকায়। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। নদীর জল রক্তের মতো লাল। তার মনে হয় গ্রামটা যতই সাধারণ লাগুক, এখানকার বাতাসে যেন কিছু একটা চাপা অস্থিরতা আছে। সন্ধ্যায় বাপ্পার হাত ধরে অর্ণব পৌঁছল গ্রামের প্রাচীন শিব মন্দিরে। সেখানে থাকে গ্রামের পুরোহিত ব্রজবল্লভ মশাই। বয়স 70-এর ওপরে। চোখে ঘোলাটে চশমা, কপালে চন্দনের ফোঁটা। অর্ণব প্রণাম করে বলে, মশাই, আমি কলকাতা থেকে এসেছি, দেউলতলার পুরনো মন্দিরটা নিয়ে কিছু জানতে চাই। ব্রজবল্লভ মশাই গভীর চোখে তাকান।
ওই দেউল নিয়ে প্রশ্ন করলে শান্তি পাবে না বাবু। ওটা দেবীর স্থান, কিন্তু এখন ওখানে দেবী নেই। অর্ণব নরম গলায় বলে, তবু বলুন মশাই, ইতিহাসটা জানতে চাই। ব্রজবল্লভ ধীরে ধীরে বলেন, এই গ্রাম একসময় রুদ্রপ্রসাদ রাজার অধীনে ছিল। তিনি ছিলেন চণ্ডী দেবীর ভক্ত। প্রতি বছর নদীর বাঁকে তিনি বলিদান দিতেন। এক বছর প্রচণ্ড খরা পড়ল। রাজা প্রতিজ্ঞা করলেন, যদি বৃষ্টি না আসে তিনি নিজের প্রাণ দেবীর চরণে উৎসর্গ করবেন। রাতের পূজায় তিনি মন্দিরে প্রবেশ করেন, আর সকালে দেখা যায় রাজা ও তার পরিবার নিখোঁজ। শুধু দেউলের ভেতর দেবীর প্রতিমা গায়েব। সেই রাত থেকেই নদী পথ পাল্টে দেউল ঘিরে নেয়। লোকেরা বলে, দেবী এখন নদীর সঙ্গে মিশে গেছেন, জল রূপে চণ্ডী। অর্ণব স্তব্ধ হয়ে শোনে। তার নোটবুকে প্রতিটি শব্দ লিখে নেয়। এরপর থেকে কেউ আর পূজা দেয় না? না বাবু, একবার কেউ চেষ্টা করেছিল, কিন্তু তার পরদিন তাকে পাওয়া গেছিল দেউলের ধাপে, মাথা ঘুরে পেছন দিকে ঘোরানো। ব্রজবল্লভ ফিসফিস করে বলে, যে দেউল একবার রক্ত চায় সে শান্ত হয় না যতক্ষণ না নতুন বলি পায়। অর্ণবের গলা শুকিয়ে আসে। তবু সে বলে, মশাই, আমি কাল সকালে ওই দেউলটা দেখতে যাব। বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বলে, যেও, কিন্তু অমাবস্যার রাতে নয়। আজ থেকে 3 দিন পর অমাবস্যা। ওই রাতে নদী আর দেবী দুই জেগে ওঠে। অর্ণব বুঝতে পারছিল সে এমন এক কাহিনীর দরজায় পৌঁছে গেছে যেখানে ইতিহাস আর আতঙ্ক একে অপরের সঙ্গে মিশে আছে রক্তের মতো ঘন হয়ে। সন্ধ্যা নামতেই দেউলতলা গ্রাম ঘন অন্ধকারে ডুবে গেল। চাঁদহীন রাত, বাতাসে আর্দ্রতা আর নদীর জলগন্ধ। অর্ণব তখন বাপ্পার বাড়িতে উঠেছে। মাটির ঘর, খড়ের চাল, দেয়ালে কেরোসিনের আলো নাচছে। বাপ্পার মা রাতের খাবার পরিবেশন করছেন। গরম ভাত, আলু পোস্ত, ডাল আর পাশে কাঁচা পেঁয়াজ। বাপ্পার মা নরম গলায় বললেন, বাবু, রাতে যদি কোথাও বেরোতে চান আমাদের জানিয়ে যাবেন। অর্ণব হেসে বলে, না কাকিমা, কাল সকালে দেউলটা দেখতে যাব। তিনি একটু থেমে বলেন, কাল বৃহস্পতিবার, ওই দিনটা দেবীর দিন নয়। তাহলে কবে দেবীর দিন? অমাবস্যা। অর্ণব কিছু বলে না, শুধু মনে মনে ভাবে, অমাবস্যার দিনেই বোধহয় কিছু একটা ঘটে। খাওয়ার পর বাপ্পা বলে, বাবু, ঘুমোতে যাওয়ার আগে জানলা বন্ধ করে নিও। রাতে নদীর দিক থেকে হাওয়া আসে, সঙ্গে গান। গান? হ্যাঁ, মেয়ের গলা। কেউ জানে না কে সে, শুধু জানি যে শোনে সে আর বাঁচে না। রাত বাড়ে। অর্ণব শুয়ে আছে খাটে, কিন্তু ঘুম আসছে না। বাইরে বৃষ্টির শব্দ, মাঝে মাঝে দূরের বজ্রপাত। সে চোখ বন্ধ করতে না করতেই দূরে ভেসে আসছে মেয়ের গান, করুণ ধীর লয়ে, নদীর ঢেউয়ের মতো। ও নদী, আমার প্রাণ নিয়ে যাস না, ফিরিয়ে দে আলো, ফিরিয়ে দে আস। অর্ণব চমকে উঠে বসে পড়ে। জানলার বাইরে অন্ধকার। সে জানলার পর্দা সরায়, কিছুই নেই। তারপর আবার সেই গান, একদম কাছে থেকে। ও নদী, আমার কথা শুনিস না? অর্ণবের কাঁধে ঠান্ডা বাতাস টের পায়। সে হঠাৎ ঘুরে তাকায়, কেউ নেই। সে বুঝল, এই গ্রামে শুধু গল্প নয়, কিছু সত্যিই আছে, কিছু যা নদীর গহীনে বাস করে আর প্রতিটি রাতে কাকে যেন খুঁজে বেড়ায়। পরের দিন ভোরে অর্ণব ক্যামেরা, নোটবুক আর এক বোতল জল নিয়ে বেরিয়ে পড়ে। বাপ্পা তাকে পথ দেখাচ্ছে। বাপ্পা,
ওই যে দেখছেন নদীর বাঁকটা, ওখানেই দেউল। দূরে দেখা যায় নদীর ধারে একটা ভাঙা পাথরের কাঠামো, ঝোপঝাড়ে ঢাকা, মাঝখান দিয়ে জল বয়ে যাচ্ছে। অর্ণব এগিয়ে যায়, কিন্তু তার পা হঠাৎ কাদায় আটকে যায়। জল টলমল করছে, যেন কিছু একটা নিচে নড়ছে। অর্ণব চমকে, এটা কি? বাপ্পা, নদীর তলায় কাদা নয় বাবু, ওখানে রাজা আর তার লোকেদের সমাধি। লোকেরা বলে প্রতি অমাবস্যায় জল রক্ত হয়ে যায়। দেউলের দেওয়াল জুড়ে অজস্র ফাটাল, তবে এক জায়গায় দেবীর মুখ খোদাই করা আছে, কিন্তু চোখ দুটো কাটা, আর সেখান থেকে বেরোচ্ছে জলের রেখা। অর্ণব তার ক্যামেরায় সেগুলোর ছবি তোলে। হঠাৎ সে দেখতে পায় জলের ভেতর এক মেয়ের মুখ প্রতিফলিত হচ্ছে। দীর্ঘ চুল, ফ্যাকাশে গলা, ঠোঁটে সেই একই গান, ও নদী আমার প্রাণ নিয়ে যাস না, ফিরিয়ে দে আলো, ফিরিয়ে দে আস। অর্ণব বিস্ময়ে পা পিছিয়ে যায়। বাপ্পা চিৎকার করে, চলুন বাবু, এখান থেকে চলে চলুন। অর্ণব পিছন ঘুরে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই দেউলের দিক থেকে একটা ঠান্ডা বাতাস এসে তাকে ঘিরে ধরে। তার চোখের সামনে ভাসে সেই মেয়েটি, আধা নদীর জলে, আধা আকাশে। তার গলায় শঙ্খের মতো গর্জন, চোখ দুটো লাল আগুনের মতো। আমার বলি কে আনবে এবার? অর্ণব হঠাৎ অন্ধকারে তুলিয়ে যায়। তারপর সব কিছু নিস্তব্ধ। যখন সে জ্ঞান ফেরে, তখন সে পড়ে আছে দেউলের সামনে। চারদিকে কেউ নেই, শুধু নদী বয়ে যাচ্ছে, আর দেবীর মুখের ফাটল দিয়ে ধীরে ধীরে ঝরছে লাল জল। অর্ণব কোনো মতে বাড়ি ফিরে এলো। আজ অমাবস্যার রাত। চাঁদনেশ্বর নদীর উপরে ঘন কালো মেঘ জমে আছে। বাতাসে মাটির গন্ধ, কিন্তু তার নিচে লুকিয়ে আছে পচা শ্যাওলার সোঁদা দুর্গন্ধ। গ্রামের মানুষজন সবাই ঘরের দরজা বন্ধ করে রেখেছে। মাটির দেওয়ালে কেরোসিনের আলো, জানলায় মোটা কাপড় টাঙানো। কেউ কথা বলছে না, সবাই জানে আজ রাতেই দেবী জেগে ওঠেন। অর্ণব সারাদিন অসুস্থ ছিল। তার চোখের নিচে কালি, মুখ ফ্যাকাশে, গলায় কাঁপুনি। বাপ্পা তাকে থামানোর চেষ্টা করে। বাবু, আজ রাতে আপনি দেউলের দিকে যাবেন না, দেবী রুষ্ট হবেন। বাপ্পা, আমি জানতে চাই সত্যিটা, এইসব কল্পকাহিনী না বাস্তব? যদি ওখানে যান, আপনি আর ফিরবেন না বাবু। অর্ণব একটা লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে গেল। নদীর দিক থেকে আসছে গর্জন, বৃষ্টি, আর ভেসে আসছে সেই ভয়ানক গান, অনদী আমার প্রাণ নিয়ে যাস না। দেউলের সামনে পৌঁছে অর্ণব দেখে জল ফুলে উঠেছে, যেন নদী দেউলটাকে গিলে নিতে চাইছে। দেউলের দরজায় এখনো সেই দেবী মুখ, কিন্তু চোখের জায়গা থেকে টপ টপ করে পড়ছে লাল রক্ত জল। অর্ণব হাত তুলে ক্যামেরা তোলে। ঠিক তখনই এক প্রচণ্ড বিদ্যুৎ চমক। তার চোখে দেখা যায় এক নারী, ভেজা চুল, মুখে ফাটা ফাটা দাগ, হাতে পিতলের ঘণ্টা। বলিদান কোথায়? রাজা ডাকছে, নদী ক্ষুধার্ত। অর্ণব পিছিয়ে পড়ে, কিন্তু তার পা আটকে যায় কাদায়। নদীর জল যেন তাকে টেনে নিচ্ছে। অর্ণব ভয় চিৎকার করে বলে, কে তুমি? তুমি কে? আমি নদী, আমি দেবী, আমি প্রতিশোধ। জলের গর্জন, ঢেউয়ের আঘাত। হঠাৎ সব নীরব হয়ে যায়। অর্ণবের মুখ বিকৃত হয়ে যায়, চোখ ওপরের দিকে উঠে যায়, আর তার শরীর নদীর জলে তলিয়ে যায়। দেউলের সামনে ভেসে ওঠে একটা লাল শাড়ি। তারপর কেবল নিস্তব্ধতা। পরের দিন সকালে সূর্য উঠেছে, কিন্তু দেউলতলা গ্রামে আজও আলো আসেনি। গ্রামবাসীরা নদীর ধারে জড়ো হয়েছে। গ্রামের লোকেরা সেখানে দেখতে পায় দেউলের গর্ভগৃহে নতুন প্রতিমা স্থাপিত হয়েছে। কালো পাথরের দেবী, চোখ লাল, হাতে ত্রিশূল, আর তার পায়ের তলায় শুকনো রক্তের ছোপ। অর্ণবের খোঁজ মেলে না। কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে একটা লাশ ভেসে উঠেছে নদীর ঘূর্ণিতে। শরীর অর্ণবের, মুখের এক পাশ অচেনা,
চোখ খোলা, ঠোঁটে জমে থাকা শুকনো রক্তের দাগ, হাতে ক্যামেরা ধরা, কিন্তু তাতে ধরা পড়েছে অদ্ভুত কিছু ছবি। লোকেরা ক্যামেরার মেমরি কার্ড খুলে দেখে শেষ ছবি তোলা হয়েছিল 1:49 মিনিটে। ছবিটায় দেখা যায় অর্ণবের সামনে দাঁড়িয়ে আছে এক নারী, অর্ধেক জলে অর্ধেক হাওয়ায়, চোখ লাল, ঠোঁটে একরাশ হাসি, আর তার গলায় নদীর জল ঝরে পড়ছে, আর ঠোঁটে সেই একই গান, ও নদী আমার প্রাণ নে যাস না। গ্রামের পুরোহিত ব্রজবল্লভ মশাই নদীর দিকে তাকিয়ে ফিসফিস করেন। দেবী আবার বলি পেলেন, এখন হয়তো গ্রামে শান্তি আসবে কিছুদিন। 2 সপ্তাহ পর চাঁদেশ্বর থানায় রিপোর্ট জমা পড়ে, দেউলতলায় সাংবাদিক নিখোঁজ। কিন্তু কিছুদিন পর সেই ফাইল বন্ধ হয় অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং হিসাবে। কিন্তু গ্রামের লোকেরা জানে অর্ণব মারা যায়নি, সে এখন দেউলের রক্ষক। অর্ণবের মৃত্যুর পর কেটে গেছে প্রায় 3 মাস। চাঁদনেশ্বর নদী আগের মতোই বয়ে চলেছে, কিন্তু গ্রামের মানুষ আজও নদীর ধারে নামতে ভয় পায়। বাপ্পা প্রায়ই যায় সেই ভাঙা দেউলের সামনে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলে না, নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে থাকে, যেন কাউকে খুঁজছে। সেই রাতের পর থেকে নদীর জল নাকি আর কখনো লাল হয়নি। গ্রামবাসীরা ভাবে দেবী হয়তো সন্তুষ্ট হয়েছেন, কিন্তু বাপ্পা জানে বিষয়টা তো সহজ নয়। একদিন সকালে সে হঠাৎ শুনতে পায় দেউলের পাথলের ফাঁক দিয়ে একটা মৃদু শব্দ আসছে, ও নদী আমার প্রাণ নিয়ে যাস না। বাপ্পা থেমে যায়, তার কাঁধে শিহরণ ওঠে। সে নিচু হয়ে দেখে দেউলের ভেতরে একটা পুরনো ক্যামেরা পড়ে আছে, অর্ণবের ক্যামেরা। সে কৌতূহলবশত সেটি অন করে। একটি মাত্র ছবি এখন অক্ষত। ছবিটায় দেখা যাচ্ছে দেউলের সামনে এক মহিলা দাঁড়িয়ে, তার পাশে অর্ণব। কিন্তু অর্ণবের মুখে এক ভয়ঙ্কর শান্তির হাসি, আর তার চোখ দুটো সম্পূর্ণ কালো, যেন ফাঁকা। বাপ্পা ভয়ে বলে, না, এটা হতে পারে না। সে ক্যামেরাটা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু তখনই হাওয়া থেমে যায়। নদীর জল এক মুহূর্তে স্থির হয়ে যায়, আর দেউলের দিক থেকে আসে সেই মেয়ের হাসি। বাপ্পা পিছন ফিরে দৌড় দেয়, কিন্তু হঠাৎ পায়ের নিচে কিছু একটা নরম জিনিসে ঠেকে। সে নিচু হয়ে দেখে কাদার নিচে একটা অর্ণবের হাত ঘড়ি, যেটা তার নিখোঁজ হওয়ার দিন থেকেই হারিয়ে গেছিল। বাপ্পা চিৎকার করে ওঠে, দেবী আমায় ছাড়ো। সেই দিন থেকে বাপ্পাকে আর কেউ দেখেনি, শুধু মাঝে মাঝে অমাবস্যার রাতে যখন নদীর জল চাঁদের আলো ছুঁয়ে যায়, তখন কেউ কেউ বলে দেউলের ধারে এক পুরুষ আর এক নারীকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুজনের মুখেই এক অদ্ভুত শান্তির হাসি, আর নদীর জলে তখন ভেসে আসে সেই পুরনো সুর, ও নদী আমার প্রাণ নিয়ে যাস না। চাঁদনেশ্বর নদী আজও বয়ে চলেছে, দেউল এখনো দাঁড়িয়ে আছে তার তীরে, অর্ধেক ভাঙা অর্ধেক অমর। তো তোমরা শুনলে নদীর বাঁকের দেউল, একটা গল্প যেখানে ভক্তি, রক্ত আর অভিশাপ মিলেমিশে তৈরি করেছে একটা চিরন্তন ভয়। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এমনই ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করো হন্টেড ফ্রেমস চ্যানেলটিকে, কারণ এই চ্যানেলের প্রতিটি গল্পের পর্দার আড়ালে লুকিয়ে আছে আরও অনেক ভয়।